এখন তো বলার কোনো অপেক্ষা রাখে না যে এসআইআর এর বাইরে আলোচনা করার কোনো জায়গা নেই। তার কারণ কেন্দ্রীয় রাজনীতি উত্তাল দেশের একাধিক রাজ্য এবং একই সঙ্গে বিহারের বিধানসভার বাইরে আজকে বিক্ষোভ আমরা দেখতে পেয়েছি এবং লোকসভার বাইরেও গতকাল আজ বিক্ষোভের ছবিটা স্পষ্ট। বিষয় হচ্ছে এসআইআর মানবে না বিরোধীরা। তারা বলছে এটা বিজেপি ইচ্ছাকৃতভাবে এমন একটা ডোমেন তৈরি করবার চেষ্টা করছে যে ডোমেনের ফেভারিজম বিজেপির দিকেই যাবে। বিরোধী রাজনীতির অর্থাৎ এই মাল্টি পার্টি সিস্টেমে গুরুত্ব থাকবে না, অন্যান্য রাজনৈতিক দলগুলোর ভোট সেখান থেকে নিয়ে নেওয়া হবে, এরকম একটা বক্তব্য। এবং অনেকে তো 2 কদম 3 কদম বাড়িয়ে বলছেন যে এটাই হচ্ছে ঘুর পথে এনআরসি ইমপ্লিমেন্ট করবার একটা পদ্ধতি। আমরা রাজ্যের ক্ষেত্রে শাসক দল তৃণমূল কংগ্রেসের একাধিক নেতাকে বলতে শুনলাম যে ডিটেনশন ক্যাম্পে এবার পাঠাতে হবে এবং এর বিরুদ্ধে একটা সর্বাত্মক আন্দোলন হবে। বেশ, আজকের এই অনুষ্ঠানে 4টি রাজনৈতিক দলের 4 জন মুখপাত্র আমাদের সঙ্গে রয়েছেন, যারা মানুষকে বোঝাবেন। এটা কোনো তর্কের বা বিতর্কের থেকেও অনেক বেশি বোঝানো দরকার মানুষকে, কারণ এই নিবিড় সমীক্ষা বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হচ্ছে কিসের জন্য? এটা হচ্ছে সাধারণ মানুষের একটা তালিকা তৈরি করা হচ্ছে যারা ভোট দিতে পারবেন। এর থেকে বাদ যাবে কারা? যারা মৃত ভোটার, যাদের একাধিক বুথে নাম আছে। আমি বিহার মডেলকে ফলো করে বলছি, যেটা সামনে এসছে। একাধিক ভোটার যারা মৃত, যাদের অস্তিত্ব নেই, যারা বিভিন্ন বিধানসভায় বা বিভিন্ন বুথে যাদের নাম রয়েছে, এরকম ধরনের ভোটার, এবং যারা শিফটেড ভোটার, এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট করে চলে গেছেন, তারা এরকম বাদ যাবেন। এটা করতে গিয়ে দেখা যাচ্ছে বিহারের যে লেটেস্ট আপডেট, এটা একটা উল্লেখ করবার মতো যে 56 লক্ষ প্রায় মানুষের নাম, যেটা আগের যে তালিকায় ছিল, লাস্ট এসআইআর হয়েছিল বিহারে 2003 সালে। তো তারপরে যে ভোটার তালিকা এক্সিস্ট করছিল, যেটাতে একাধিক লোকসভা এবং বিধানসভা হয়েছে, সেই তালিকা থেকে 56 লক্ষের নাম বাদ গেছে। মোটামুটি প্রায় 7 কোটির ওপরে মানুষ বিহারে ভোটদাতা, তার মধ্যে 56 লক্ষ বাদ গেছে। পার্সেন্টেজের নিরিখে কম হলেও সংখ্যাটা কিন্তু একেবারে কম নয়। সেখানে দাঁড়িয়ে আমরা আলোচনায় থাকব যে মোটামুটিভাবে এখনও বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলোর অবস্থান একই জায়গায়, কিন্তু এর থেকেও কয়েক কদম এগিয়ে তেজস্বী যাদব বললেন যে ইন্ডি জোট এবার কি করতে পারে? ইন্ডি জোট এবার ভোট বয়কটের ডাক দিতে পারে। আসুন দ্রুত শোনাই তেজস্বী যাদব তিনি কি বলেছেন আজকে এসআইআর নিয়ে, শুনুন। जब एक बात स्पष्ट है, सब कुछ तय हो ही गया है कि भाई बेईमानी करना ही है, खुलेआम बेईमानी करना है, वोटर लिस्ट से लाखों का नाम काट देना है। और यही लाखों वोटर जो थे मोदी जी को वोट दिया, कई सरकारें चुनी। जब बेईमानी करना है तो हम लोग इस पे विचार कर सकते हैं बॉयकॉट करने का। दूसरे पार्टियों से भी आप बात कीजिएगा, दूसरे हम सब दल के लोगों से बात करेंगे। महागठबंधन चुनाव का क्या मतलब रहेगा जब लोकतंत्र में जनता ही वोट नहीं देगी? चंडीगढ़ जैसा तुम लोग काम करोगे तो क्या मतलब रह जाएगा? तो हम लोग इस पे गंभीर होकर के चुनाव बहिष्कार पर चर्चा हम लोग कर सकते हैं। ये विकल्प हमारे पास खुला है। আর এবার আপনাদেরকে শোনাবো এই রাজ্যের ক্ষেত্রেও কিন্তু বিরোধীরা একজোট, অর্থাৎ বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো তারা মোটামুটিভাবে, আমি যেটা দেখতে পেলাম গত কয়েকদিনে, এই এসআইআর অর্থাৎ নিবিড় নিবন্ধীকরণের বিরোধিতা করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইয়ের মঞ্চে পরিষ্কার বললেন যে বাংলায় এসআইআর হতে চলেছে, খবর রয়েছে। কি বলেছেন মমতা ব্যানার্জি 21শে জুলাইয়ের মঞ্চে, একবার শোনাবো দ্রুত, শুনুন। बिहार में भी 40 लाख लोगों को नाम निकाल दिया, बंगाल में भी आपका टारगेट है, आपका टारगेट हम लोगों को पता है। बिहार में भी 40 लाख लोगों को नाम निकाल दिया, बंगाल में भी आपका टारगेट है, आपका टारगेट हम लोगों को पता है। কারা রয়েছেন আজকের এই আলোচনায়, আজকের প্যানেলে এক এক করে পরিচয় করিয়ে দিয়ে একেবারে আমাদের সঙ্গে প্রথম ওনার থেকে শুরু করব। অঙ্কন রয়েছে বিজেপির মুখপাত্র, স্বাগত জানাবো অঙ্কনকে। অঙ্কনের পাশেই কিষাণুদা রয়েছেন, কিষাণু মিত্র তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, স্বাগত জানাই। পরে রয়েছে সিপিএম অর্থাৎ বাম মুখপাত্র গৌরব মজুমদার, গৌরবকে স্বাগত জানাবো। সুভাষিস ভট্টাচার্য কংগ্রেস
মুখপাত্র আমাদের সঙ্গে রয়েছেন, জাতীয় কংগ্রেস মুখপাত্র। আমি কৃষাণুদাকে দিয়ে শুরু করব যে বাংলাতেও এসআইআর হতে চলেছে, মমতা ব্যানার্জি বলছেন। ঠিক এখানে দাঁড়িয়ে প্রতিবাদে তো রাস্তায় নামা হচ্ছে এবং মমতা ব্যানার্জি বলেছেন যে কোনো জায়গায় ঘেরাও করো, কোনোভাবে এই এসআইআরকে লাগু হতে দেওয়া যাবে না। বিরোধীরা বলছেন, মানে বিজেপি বলছে যে এই এসআইআরে ভূত দেখছে তৃণমূল। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে অবস্থানটা কোথায়? দেখুন, বিষয়টা হচ্ছে যে এসআইআর, এই যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, এই বিষয়টা ইলেকশন কমিশনের অন্তর্গত কবে করা হয়েছে? যতদূর আমার জানা আছে এটা 2003 সালে এই পদ্ধতিটাকে ইনকর্পোরেট করা হয়। 2003 আর আজকে 2025, তাহলে কি এর ইমপ্লিমেন্টেশন এত বছর হয়নি? কেউ মারা গেছে, তার নামটা ভোটার লিস্ট থেকে ডিলিট হবে, কেউ অন্য রাজ্যের শিফট করে গেছেন, তার নামটা সেই রাজ্যের তালিকাভুক্ত হয়েছে, তো আগের রাজ্য থেকে সেটা নামটা অটোমেটিক্যালি হয়ে যায়। আজকে যদি আমরা যতজন এখানে বসে আছি, আমরা কেউ যদি কোনো নতুন জায়গায় গিয়ে নিজের ভোটার কার্ড নতুন করে রেজিস্টার করাই, অ্যাড্রেস চেঞ্জ করি, তাহলে আপনার আগের ভোটার কার্ডটা জমা দিতে হয়। তাহলে এই যে কথাগুলো বিজেপি ভাসাচ্ছে বা নির্বাচন কমিশন ভাসিয়ে দিচ্ছে, এই করা হয়, এটা তো কন্টিনিউয়াস প্রসেস। নতুন করে কি করছে? এবং যেই আপনি এসআইআরটা তো নতুন কিছু আনেননি, তাহলে এত মানুষকে ভয়ে সন্ত্রস্ত হতে হচ্ছে কেন? তার মানে আপনার পারপাসটা আলাদা। আপনি একটা কোথাও থেকে একটা নিয়ম টিয়ম তুলে এনে এটাকে গালভরা একটা শব্দ বন্ধনী তৈরি করে আপনি এটা মানুষকে ভয় দেখাচ্ছেন, কারণ কি আপনার অ্যাকচুয়াল এজেন্ডাটা আলাদা। এবং বিজেপি এটাই করে। নোটবন্দি হোক, জিএসটি হোক, যে কোনো জিনিস হোক, দেখবেন একটা সাধারণ জিনিসকে প্রথম কথা একটা অতি সাধারণের জায়গায় নিয়ে গিয়ে সাধারণ মানুষের, বিশেষ করে যারা বিজেপি বিরোধী বা বিজেপির মানসিকতা পোষণ করেন না, তাদেরকে টার্গেট করা। এবং এই ক্ষেত্রেও করছে। আমরা দেখছি বিভিন্ন রাজ্যতে বাঙালিকে আক্রমণের শিকার হতে হচ্ছে, বাঙালিকে বেছে বেছে তার বাংলা ভাষা বলার থেকে তাকে চিহ্নিত করা হচ্ছে। এবং এটা তো সবথেকে ভালো উদাহরণ হচ্ছে এই পাশের রাজ্য আসামে। বিজেপির মুখ্যমন্ত্রী সরাসরি বলছেন যে তাদের যে জরিপ, তাদের যে সেন্সাসে, সেখানে যদি কেউ নিজের পরিচয় বাংলা ভাষী হিসেবে দেয়, তার মাতৃভাষা বাংলা বলে, তার মানেই তিনি বাংলাদেশী। এবং সেটা প্রায় 20-25 দিন হয়ে গেছে, এখনো অবধি বিজেপি না এটাকে ভৎসনা করেছে, না তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে। তার মানে এটা যেটা হেমন্ত বিশ্ব শর্মা বলেছে সেটা বিজেপিরই লাইন। তো এটা থেকেই তো পরিষ্কার যায়। এবং যেটা বিহারে আমরা দেখছি যে আজকে ধরুন, যেটা আজকে আমাদের দলের পক্ষ থেকেও বলা হয়েছে, যে ধরুন একটা দিন ধরুন, আজকে হচ্ছে একটা সার্টেন তারিখ, ধরুন 25 তারিখ, 24 তারিখ, আজকে অবধি আপনি বলছেন যে যেই ভোটারদের খুঁজে পাওয়া যাচ্ছে না সেই সংখ্যাটা হচ্ছে 11,000। আবার কালকে বলছেন সেই সংখ্যাটা বেড়ে হয়ে গেল 1 লাখ। মানে অ্যাকচুয়ালি কারা করছে এই যে ডেটা কালেকশনটা, কারা করছে? এবং আজকে তো তাদের মাইনে করিও বাড়িয়ে দেওয়া হয়েছে। মাইনে করি বাড়ানোটা খুব ভালো জিনিস, কিন্তু হট করে এই সময় আপনি বাড়ালেন, আপনার এজেন্ডাটা কি? এবং আমরা তো দেখেছি, যদিও আন্তরিকভাবে এই বিষয়ে চর্চা করা বা এই বিষয়ে একটা ইনভেস্টিগেটিভ জার্নালিজম করার আজকে মানে সেই জায়গাগুলো বা মাধ্যমগুলো অনেকটা সংকুচিত হয়ে গেছে, কিন্তু আজকে যারা প্রাইভেট কাজ করছে, অজিত অঞ্জুমের মতো যারা সাংবাদিক, তারা নিজেদের উদ্যোগে যখন এই রিভিশনগুলোকে যাচাই করতে যাচ্ছে, তারা দেখছে ব্ল্যাঙ্ক ফর্ম ফিল আপ হচ্ছে, ব্ল্যাঙ্ক ফর্ম জমা হচ্ছে, এবং তারপরে লোকের নাম বাদ চলে যাচ্ছে। বৈধ ভোটারের নাম কি করে আপনি বাদ দিতে পারেন? এবং তারপরে যেইখানে ব্ল্যাঙ্ক ফর্মের তদন্ত হবে, তা না অজিত অঞ্জুমের বিরুদ্ধে আপনি এফআইআর করে দিলেন, তার বিরুদ্ধে আপনি তাকে ভয় দেখাচ্ছেন। তো অ্যাকচুয়ালি পারপাসটা কি? মহারাষ্ট্রতে আমরা দেখলাম যে গত নির্বাচনে লক্ষ লক্ষ মানুষের নাম রাতারাতি বেড়ে গেল। যদি তালিকা দেখি, কেউ বলছে 7 লাখ, কেউ বলছে 10 লাখ বেড়ে গেল। সেখানে আপনি স্ক্রুটিনি করলেন না, নাম ঢুকিয়ে দিলেন। আর তার কিছু মাস পরে এই বিহার নির্বাচনে আপনি প্রচণ্ডভাবে 2 দিনের মাথায় লাখ লাখ কোটি কোটি প্রায় হতে চলেছে। এখন আমার নেত্রী যেদিন বলেছিলেন, সেই দিন থেকে আজকে সম্ভবত পরিসংখ্যানটা আরও 30-35 লক্ষ বেড়ে গেছে।
তো তার মানে এটা অ্যাকচুয়ালি এজেন্ডাটা কি? এজেন্ডাটা তো খুব একটা গণতান্ত্রিক বা খুব একটা মানে জনগণ হিতকর তো মনে হচ্ছে না। এর মধ্যে একদম বাছাই করে বাঙালি চিহ্নিত করা, বাঙালিকে একটা বড় অংশের প্রান্তিক বাঙালিকে এই ভোটাধিকার থেকে বঞ্চিত করা, যেটা আমরা আসামেও দেখেছি। 19 লক্ষ বাঙালিকে নাগরিকচ্যুত করা, তার মধ্যে 12 লক্ষ বাঙালি হিন্দু। তো এই এজেন্ডাটা, এবং বিজেপির এখানকার নেতারাও তো বলে দিয়েছে, এই অনুপ্রবেশের তথাকথিত অনুপ্রবেশের নাম করে তারা তো বলেই দিয়েছে যে বাঙালি হোক, হিন্দু হোক, মুসলমান হোক, সকলকে অনুপ্রবেশকারী তাদেরকে তাড়িয়ে দেবে তারা। এবং এই অনুপ্রবেশকারী নিয়ে একটা দুটো পরিসংখ্যান দিই। ইউপিএ আমলে আমার নেত্রীর প্রতিবাদের পর 2005 সাল থেকে 2013 সাল অবধি ইউপিএ আমলে এই বাংলাদেশি চিহ্নিতকরণ করে তাদেরকে ফেরত পাঠানো, এই পরিসংখ্যানটা হচ্ছে প্রায় 82,000 কিছু। তাহলে তার তো কেউ বিরোধিতা করেনি, আমরা কেউ করিনি। তার কারণ হচ্ছে সেটা সঠিক বাংলাদেশি যারা ওপার থেকে এসছেন, যারা অনৈতিকভাবে অবৈধভাবে এসছেন, তাদেরকে চিহ্নিত করে তারা ফেরত পাঠিয়েছে। আমাদের কারুর কোনো মাথা ব্যথা নেই। কিন্তু বিগত 11 বছরে এই বিজেপি সরকার এইভাবে বাংলাদেশি চিহ্নিতকরণ ফেরত পাঠানো 10,000ও করতে পারেনি, তাদের পরিসংখ্যান বলছে। এখন রাতারাতি তারা কাকে বাংলাদেশি বলছেন? আমরা দেখলাম যাদেরকে বাংলাদেশি বলে তারা ফেরত পাঠিয়েছেন, তাদেরকে আবার ফেরত নিতে হচ্ছে। তার মানে কি? এজেন্ডাটা কি? একটা রাষ্ট্রের নাগরিককে আপনি নোম্যান্স ল্যান্ডে পুশ করে দিচ্ছেন, এটা তো ক্রিমিনাল অফেন্স। একদম, এটা তো ক্রিমিনাল অফেন্স। দেশের সরকার এবং তার প্রধানের বিরুদ্ধে তো ক্রিমিনাল মামলা হওয়া উচিত। একদম। আমি অঙ্কনের কাছে যাব। অঙ্কন, ঠিক এই জায়গাটায় বাংলার মানুষও বুঝতে চাইছেন, যারা বাংলার আম জনতা, সাধারণ মানুষ, ওই কৃষাণুদার কথার মতোই যে এজেন্ডাটা কি, কি লক্ষ্য, এসআইআর কি, এই বিষয়টা কি পরিষ্কার? কারণ এক জায়গায় কৃষাণুদা বলছেন যেটা তো স্বাভাবিক প্রক্রিয়া, কারোর যদি নাম থাকে, তিনি যদি মারা যান, ভোটার তালিকায় ছিল, তার নাম বাদ যাবে, এটা স্বাভাবিক প্রক্রিয়া, আগেও হয়ে এসছে। কেউ যদি অন্য বুথে চলে যান, তার নাম বাদ যাবে, এটা তো অত্যন্ত স্বাভাবিক হয়েছে। কেউ দেখা যাচ্ছে নেই, তিনি এক্সিস্ট করছেন না ওই রাজ্যে, তার নামটা হয়তো বাদ যাবে, এটা অত্যন্ত স্বাভাবিক প্রক্রিয়া। আবার একই জায়গায় দাঁড়িয়ে কৃষাণুদার প্রশ্ন করছেন এর পেছনে এমন কোনো গোপন এজেন্ডা আছে, অর্থাৎ হিডেন এজেন্ডা রয়েছে, যে এজেন্ডা দিয়ে বিজেপি সরাসরি মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছে। এখন গণতান্ত্রিক দেশে মানুষকে প্যানিক করাটাও একটা অপরাধ, যেটা কৃষাণুদা বলছেন এটা ক্রিমিনাল অফেন্স। আর এই তোমার এই অনুপ্রবেশ, ইনফিল্ট্রেশন, এইগুলো তো রয়েই গেছে। তোমরা কি করে আলাদা করবে যে এরা বাংলাদেশি বা এরা দেশের মানুষ নয়? বা এখন সবচেয়ে বড় কথা, ইসিআই এর হাতেও তো নেই যে নাগরিকত্ব যাচাই করার জায়গাটা, স্বরাষ্ট্র দেখেন, আমি জানি যদ্দূর। তো এখন ইসিআই এই যে নিবন্ধীকরণ করছে, প্রথম হচ্ছে একটা ক্লিয়ার ব্লু লাইন আঁকতে হবে অঙ্কন মানুষকে বোঝানোর জন্য, সেটা কি? প্রথম কথা হচ্ছে আমি জানতে চাই যে কারা আমাদের দেশের প্রধানমন্ত্রী, আমাদের দেশের মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যের বিভিন্ন পৌরসভা, পঞ্চায়েত কারা চালাবে, এটা কারা ঠিক করবে? বৈধ ভোটাররা ঠিক করবে, যারা বৈধভাবে ভারতবর্ষের নাগরিক তারা ঠিক করবে। আচ্ছা, মিনা বেগম, তার বাবার নাম কি? কলকাতা নাইট রাইডার্স, KKR কলকাতা নাইট রাইডার্স। তিনি কোথায়? ব্লক রায়নায় থাকেন, রেশন কার্ড ব্লক রায়নার। কলকাতা নাইট রাইডার্সের মেয়ে মিনা বেগম এই হলো রেশন কার্ডের নাম করে ভোটার লিস্টে নাম তুলে 2021 এবং 2023-এর পঞ্চায়েত নির্বাচনে ভোট দিয়েছিল। তারপর সম্মিলিতভাবে বিরোধীরা বলায় এই নামটি বাদ যায়। গতকাল আপনারাও দেখিয়েছেন, একজন ধরা পড়েছে নলহাটি থেকে, হাবিবা খাতুন, কোথাকার বাসিন্দা? খুলনার বাসিন্দা। এবং সুইটি বিবি, তৃণমূলের পঞ্চায়েত প্রধান, তিনি সই করে দিয়েছেন। সেই সই করা ডকুমেন্টের ওপর তিনি নলহাটিতে ভোটার লিস্টে নাম ঢুকিয়ে নিয়েছেন। গতকালকের ঘটনা, একদম লেটেস্ট। বিরোধী দল বিজেপি এবং সিপিএম যৌথভাবে অভিযোগ করেছে, এবং যার দরুন এই নামটি গতকাল সামনে আসে। এবং সুইটি বিবি বলেন, আমার ভুল হয়ে গেছিল, আমি ভবিষ্যতে আর কোনোদিনও এইভাবে কারুর নাম তুলে দেব না। ইনি কিন্তু 2024-এ ভোট দিয়েছেন এই নলহাটির থেকে। তাহলে আমার কথা হলো এই যে একাধিক জায়গায় পশ্চিমবঙ্গে, এর আগে আপনারা দেখিয়েছেন যে শেখ সাদ রাডি, বাংলাদেশি ঘোষিত জঙ্গি, সে ডবল ভোটার কার্ড পেয়ে গেছে, কারণ পশ্চিমবঙ্গের বুকে ওনার আত্মীয়
পঞ্চায়েত প্রধান হয়ে রয়েছেন তৃণমূলের। না, কিন্তু অঙ্কন, আমার এখানে জাস্ট তোমায় একটু মানে আনইনটেনশনাল ইন্টারাপ্ট করছে। এই যে তুমি বলছো ভোটার কার্ড বা আধার কার্ড, আরে এগুলো তো তৃণমূলের পার্টি অফিস থেকে দিচ্ছে না, এগুলো তো দিচ্ছে ভারত সরকার। না না, এখন ব্যাপার হচ্ছে তুমি কে কারা করে দিচ্ছে, এই যে আমি বললাম সেটা এরা পাচ্ছে কি করে, এরা পাচ্ছে কি করে, এই যে আমি আপনাকে বলছি একটা ইলেকশন কমিশন দিচ্ছে, একটা ভারত সরকার দিচ্ছে। এখানে আপনাকে নথিটা তো কে করে দিচ্ছে আপনাকে দেখতে হবে। আচ্ছা। পঞ্চায়েতের প্রধান সুইটি বিবি সই করে দিচ্ছে, ইনি আমার এলাকার বাসিন্দা, ডোমিসাইল সার্টিফিকেটে সই করে দিচ্ছে। আচ্ছা। এবং আপনি এটা করে দিন, এবং যে ব্লক স্তরে, যে আপনার পৌরসভা পঞ্চায়েত স্তরে যাদের মাধ্যমে কাজগুলো হচ্ছে, তারা কারা? তারা তো রাজ্য সরকারের প্রতিনিধি, যাদেরকে বারবার করে থ্রেট করছেন মুখ্যমন্ত্রী, এই ইলেকশন কমিশন কিন্তু 3 মাসের জন্য আছে, বাকি কিন্তু 60 মাস আমরা থাকবো, আমরা কিন্তু বুঝে নেব। কেন আপনি সেই কথা মনে নেই? জাকির দা ভোটার লিস্টে নাম তোলার কাজটা খুব ভালো করে। জাকির দার সাথে যারা যারা বাংলাদেশ থেকে আসছেন যোগাযোগ করে নেবেন, ভোটার লিস্টে উনি নাম তুলে দেবেন। তৃণমূল নেত্রী প্রকাশ্য সভা মঞ্চে দাঁড়িয়ে কাকলি ঘোষ দস্তিদারকে পাশে রেখে ঘোষণা করে দিচ্ছেন। এই নিয়ে আপনি শো করেছিলেন যে এইভাবে তৃণমূলের নেতা জাকির দা কি এইভাবে ভোটার লিস্টে নাম তুলতে পারে। হাবড়া বিধানসভা ক্ষেত্রে এরকম একটা বাইট আমাদের কাছে এইবার আমার কথা হচ্ছে হলো 21.6 লক্ষ মানুষ বিহারে এসআইআর হওয়ার পর তাদেরকে মৃত বলে পাওয়া গেছে, এবং একটি ঘটনাতেও আপনার ওখানে 47,000 বুথ এজেন্ট রয়েছে আরজেডির, 13,000 বুথ এজেন্ট রয়েছে কংগ্রেসের, সিপিএম সিপিআই এদের বুথ এজেন্ট রয়েছে। বিশেষত আবার আজকে আবার চিঠি লিখেছেন আর সিপিআই এমএল এর এক মানে সাংসদ, যে আমরা কিন্তু ভোটার লিস্টের কার্যে সহযোগিতা করতে চাই, এই যে এসআইআর হচ্ছে আমরা সহযোগিতা করতে চাই। এবার আমার কথা হচ্ছে হলো, যদি এই 21 লক্ষ মৃত ভোটার তাদের নাম যদি বাদ যায়, আমার আপনার কার গাত্র দেওয়া হচ্ছে? একজনও মানুষ এসে দেখাতে পেরেছেন যে এই দেখুন আমাকে মৃত বলে ঘোষণা করে দিয়েছে, আমি কিন্তু জীবিত আছি? কিন্তু আমরা এই পশ্চিমবঙ্গে দেখেছি উন্নয়নের জোয়ারে ভেসে দ্বিজেন মুখোপাধ্যায় 2018 সালে মারা গেছেন, কিন্তু টুক করে এসে 2022 সালে পৌরসভা নির্বাচনে সল্টলেকে 33 নম্বর ওয়ার্ডে ভর্তি দিয়ে গেছেন, উন্নয়নের জোয়ারে ভাসতে ভাসতে এসে। এবার আপনি কি চান যে এইরকম উন্নয়নের জোয়ারে স্বর্গ থেকে ভেসে এই ভোটাররা এখানে এসে ভোট দিয়ে যাক? আপনি কি চান সাদ রাডির মতো বাংলাদেশি জঙ্গিরা তার আত্মীয় তৃণমূলের বলে তারা এখানে ডবল ভোট দেবে এবং যাবতীয় নাগরিক সুবিধা পাবে? আমি বলছি, গত সপ্তাহে জি পরমেশ্বরা, কে কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী, কংগ্রেস সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী, কর্ণাটকের ফ্লোরে দাঁড়িয়ে বিধানসভার ভবনে দাঁড়িয়ে পরিষ্কার ঘোষণা করছেন, আমরা 223 জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে ধরেছি, প্রত্যেকের কাছে পশ্চিমবঙ্গের মানে হলো বিভিন্ন ভুয়ো জাল ডকুমেন্ট পাওয়া যাচ্ছে, এবং এই জাল ডকুমেন্টগুলোর জন্য পশ্চিমবঙ্গ থেকে যারা আসছেন তাদের প্রতি আমাদের একটা ভয় থেকে যাচ্ছে। এই যে বাঙালির জন্য এই যে ভয়, এই যে আজকে এই পরিবেশটা কে করেছে? এই পরিবেশের জন্য তো দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধুমাত্র ভোট ব্যাংকের রাজনীতি করতে গিয়ে, শুধুমাত্র মুসলিম ভোট ব্যাংকে ওনাকে বাড়াতে হবে গিয়ে উনি যাকে তাকে ভোটার লিস্টে নাম ঢুকিয়ে দিয়েছেন। এই যে একটু আগে এতগুলো কথা এখানে কৃষাণুদা বললেন যে এই বাংলা ভাষাকে নিয়ে এই কথা বলেছে, বাঙালিকে নিয়ে এই কথা বলেছে, প্রথমত পুরোটাই ডিস্টর্টেড মন্তব্য। অসমের যদি কোনো জঙ্গি সে বলে যে আমরা আজকে যারা আমরা মুসলমান আছি আমরা আজকে বিরোধিতা করব, অসমীয়া ভাষার বদলে বাংলা ভাষা বলবো, তার বিরোধিতা কিন্তু গৌরব গগৈ কংগ্রেস সাংসদ করেছে যে না, ওনার বিরুদ্ধে এফআইআরও হওয়া উচিত। কিন্তু এখানে এসে দেখবেন এখানে তৃণমূল বলছে না 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 ও বাংলা ভাষা। কিন্তু ফিরহাদ হাকিম যখন বলেন 50% পশ্চিমবঙ্গবাসী অদূর ভবিষ্যতে উর্দু বলবে, তখন বাংলা ভাষার কোনো সমস্যা হয় না। আমার কথা হচ্ছে 2023 সালে SSR অর্থাৎ স্পেশাল সামারি রিভিশন হয়েছিল কোথাকার ভোটার লিস্টে? ভোটার লিস্ট হচ্ছে তেলেঙ্গানার। কে জিতেছে SSR হওয়ার পর? জিতেছে কংগ্রেস। বিজেপি একদম খুব খারাপ রেজাল্ট করেছে। কত লক্ষ নাম বাদ গেছে? 23 লক্ষ। লেটেস্ট শুনে নিন, এই বছর জানুয়ারি মাসে SSR হয়েছে কোথায়? কেরলে। বাদ গেছে প্রায় 8 লক্ষ নাম।
কোথাও কোনো বিতর্ক আছে, কিন্তু না, শুধুমাত্র বিজেপি বিরোধিতা করতে হবে, শুধুমাত্র ওই মুসলিম ভোট ব্যাংক তোষণের রাজনীতি করতে হবে বলে তৃণমূল বলুন বা এ রাজ্যের কংগ্রেস সিপিএম বলুন, তারা একই জায়গায় বলছে। আমি শেষ করবো শুধু একটা কথা বলে, অধীর চৌধুরী বলেছেন আমার এলাকায় 80,000 ভুয়ো ভোটার ঢুকিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। অধীর চৌধুরীর বিরোধিতা কি জাতীয় কংগ্রেস আজকে করছে? আমি বলবো শুধুমাত্র শ্রীদীপ বাবু, হাওড়ার সিপিএম এর নেতা, তিনি বলেছেন হাওড়া উলুবেড়িয়ায় প্রায় 1.5 লাখ ভুয়ো ভোটার তৃণমূল কংগ্রেস জেতার জন্য তৈরি করেছে। তাহলে আজকে সিপিএম কে এই নামগুলো বিরোধিতা করছে, তাহলে যদি না বিরোধিতা করে তাহলে এসআইআর কে স্বাগত জানানো উচিত সবার। উলুবেড়িয়া থেকে মুর্শিদাবাদ, এই দুটো ক্ষেত্রে, উলুবেড়িয়ার ক্ষেত্রে গৌরব বলবেন যে অবশ্যই আমাদের কাছে আজকে রবীনবাবু কি বলেছেন সেই বক্তব্যও রয়েছে, রবীন দেব, সেটা শোনাবো। নির্বাচন কমিশনই ভোটার তালিকায় এই নামগুলি অন্তর্ভুক্ত করেছে। যদি কোনো ভুল হয়ে থাকে ওদের ভুল হয়েছে। এখন এই এক লপ্তায় একবারে ভোটারের নাম বাদ দেওয়া, এটা মানে যুগান্তকারী ঘটনা, যা ইতিপূর্বে কখনো ঘটেনি। তাহলে গোটা নির্বাচনটাই একটা রহস্যে পরিণত হবে। এই নিয়ে বিরোধী দলগুলি ইন্ডিয়া মঞ্চের নেতৃত্বে তারা প্রতিবাদ জানাচ্ছে। যেখানে এখন নির্বাচন কমিশনার, যিনি মুখ্য নির্বাচন কমিশনার হয়েছেন, প্রধান নির্বাচন কমিশনার, তিনি যে ভূমিকা পালন করছেন সেই সম্পর্কেও সুপ্রিম কোর্ট তারা উক্তি করেছেন। স্বাভাবিকভাবেই আমরা আশা করব যে এই ব্যাপারে পুনর্বিবেচনা করো, প্রকৃত ভোটারের নাম যেন বাদ না যায়। গৌরব, এটা বাস্তব যে যারা যোগ্য ভোটার তাদের নাম যাতে বাদ না যায়, এটা আদন্ত সবাই চাইবে যে কারোর কেউ একজন যোগ্য মানুষ তার যেন নাম বাদ না যায়। আর এই যে সুপ্রিম কোর্টের কথা বলছেন, সেক্ষেত্রেও নির্বাচন কমিশন হলফনামা দিয়ে পরিষ্কার তারা বলে দিয়েছেন যে আধার কার্ড, ভোটার কার্ড এবং রেশন কার্ডকে তারা গ্রাহ্য করবেন না, তারা পরিষ্কার বলে দিয়েছেন। এখন এখানে দাঁড়িয়ে এই যে বিজেপি বিরোধী জোট ভয় পাচ্ছে যে তাদের ভোট ব্যাংকের ভোট হয়তো চলে যেতে পারে বা ভোটার কাটা যেতে পারে, এই ভীতি সঞ্চার হওয়ার পেছনে কি কারণ রয়েছে? না, প্রথম কথা হচ্ছে যে নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে গিয়ে বলেছেন যে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড এইসব কিছুই গ্রাহ্য হবে না। তাহলে কি গ্রাহ্য হবে? নির্বাচন কমিশন সেটা কি বলেছে? হ্যাঁ বলেছে। কি বলেছে? মানে বিহারের ক্ষেত্রে যে মডেলটা এসছে, একবার না, মডেলের বিষয় না, কি গ্রাহ্য হবে? আমি ভোট দিতে যাব, ভোট কেন্দ্রে যাব, আমাকে কি দেখবে? দেখাই তাহলে বলুন। আমি গ্রাফিক্যাল প্রেজেন্টেশনে দেখাবো যে বিহারের এসআইআর এর ক্ষেত্রে কোন কোন বিষয়গুলোকে মান্যতা দেওয়া হয়েছে। গ্রাফিক্যালে দেখাই তাহলে সুবিধা হবে। প্রথম হচ্ছে জন্ম শংসাপত্র, পৌর সংস্থা পঞ্চায়েতের তরফে দেওয়া জন্মের শংসাপত্র বা বার্থ সার্টিফিকেট। খুব ভালো করে দেখে নেওয়া দরকার, 11টা পয়েন্ট রয়েছে এই ক্ষেত্রে। পৌর সংস্থা বা পঞ্চায়েত, বিদেশ মন্ত্রকের তরফে দেওয়া পাসপোর্ট গ্রাহ্য হবে। আমি একটু দেখিয়ে দিই 3 নম্বর কি রয়েছে বলুন। 3 নম্বর রয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট গ্রাহ্য হবে, এটা বিহারের এসআইআর এর ক্ষেত্রে। সরকারের তরফে দেওয়া পরিচয়পত্র বা পেনশনের অর্ডার, পিপি অর্ডার গ্রাহ্য হবে। বলছি আমি স্থায়ী বাসস্থানের জন্য জেলা শাসক বা অনুরূপ আধিকারিকের তরফে দেওয়া ডোমিসাইল সার্টিফিকেট গ্রাহ্য হবে। আচ্ছা, বন অধিকার আইনের অধীনে বন অধিকার সার্টিফিকেট, উপযুক্ত কর্তৃপক্ষের তরফে দেওয়া এসসি, এসটি বা ওবিসি সার্টিফিকেট, হয়তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেটা গন্ডগোল রয়েছে, সেটা নাও হতে পারে। যদিও এটা আমি আবারও রিপিট করছি, এটা বিহারের কথা বলছি। এনআরসি নথি যেখানে প্রযোজ্য, আমাদের এখানে এনআরসি হয়নি, কাজে এনআরসি নথিও প্রয়োজন নেই এখানে, যদি হয় এসআইআর। 9 নম্বর হচ্ছে স্থানীয় সংস্থার তরফে দেওয়া পারিবারিক নিবন্ধন বা ফ্যামিলি রেজিস্টার। 10 নম্বর হচ্ছে সরকারি অফিস থেকে দেওয়া জমি বা বাড়ির সার্টিফিকেট বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট আর কি। 11, এটাই হচ্ছে শেষ, 1987 সালের আগে সরকারি বা পিএসইউ পরিচয়পত্র গ্রাহ্য হবে। এই সবটাই 1987 সালে যারা জন্ম তার পরের ভোটারদের জন্য। আচ্ছা, তাহলে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট তো ছিলই। আচ্ছা, আমি এই ক্ষেত্রে গৌরবকে একটু পরিষ্কার করে দিই যে এই ক্ষেত্রে নির্বাচন কমিশন মনে করছে, মানে ইসিআই মনে করছে যে ভোটার কার্ড এবং আধার কার্ডের ক্ষেত্রে ব্যাপক অবৈধ কাজ হয়েছে, নকল হয়েছে, চুরি হয়েছে। এই সমস্ত ক্ষেত্রে এই জায়গাগুলোকে চূড়ান্ত ভোটার হিসাবে গ্রাহ্য করবার ক্ষেত্রে এখন আর
এনলিস্ট করা যাচ্ছে না, পরিষ্কার। এবার উল্টো আমার প্রশ্ন, বলো। এটা নির্বাচন কমিশন করেছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। আমি যদি পশ্চিম বাংলায় ধরি, তাহলে এই যে রেশন কার্ড যে জাল, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কটা এফআইআর করা হয়েছে, কজনকে গ্রেপ্তার করা হয়েছে? 1, 2, ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্ট, আর আপনি যা যা দেখালেন, তাহলে এই ভোটার কার্ড করতে গেলে তো আপনাকে ডেট অফ বার্থ, আপনাকে সার্টিফিকেট, আমি যখন ভোটার কার্ড করেছিলাম, মানে তুমি বলতে পারো আবার খানিকটা রিভার্স প্রসিজার। তাহলে মানুষকে বিভ্রান্ত করে লাভ নেই, মানুষকে বিভ্রান্ত করছে। প্রশ্নটা হচ্ছে দেবাশিস দা, যদি ভোটার লিস্টের সংশোধনের কাজ ভালোভাবে করতে হয়, তাহলে নির্বাচন কমিশনকে সেই কাজ গুরুত্ব দিয়ে বিচার করতে হবে। এখন কথাটা হচ্ছে, আমি যে বিধানসভা অঞ্চলে থাকি, যে ওয়ার্ডে থাকি, সেই ওয়ার্ডে আমরা আমাদের পার্টির পক্ষ থেকে প্রায় গত বছর আমরা স্কুটিনি নির্বাচন কমিশনের কাছে দিয়েছিলাম যে মৃত চলে যাওয়া ভোটার, মানে লেফটেড ভোটার, এই সমস্ত 3600 নাম হচ্ছে যে তারা বাদ দিয়েছিল। এটা কি বিধানসভায়? বিধানসভায় আমি ওয়ার্ড ভিত্তিক বলেছিলাম, আমি ওয়ার্ড ওয়ার্ডে 3600 লোক বাদ গেছে, ঠিক আছে। এবার প্রশ্নটা হচ্ছে, আমরা যখন মানে লেফট হওয়া ভোটার যখন আমরা নির্বাচন কমিশনের কাছে গিয়ে বলতে যাই, তখন নির্বাচন কমিশনের পক্ষ থেকে যারা ওখানে ছিলেন তারা বলেছেন যে আমাদের পক্ষে এরকম নাম বাদ দেওয়া সম্ভব নয়। কিন্তু প্রশ্নটা হচ্ছে, কেন সম্ভব নয় তার কোনো সঠিক উত্তর হচ্ছে যে সেখান থেকে দেওয়া যায়নি, তার দিতে পারেনি তারা। ইন্ডিভিজুয়াল দল, রাজনৈতিক দল রেকমেন্ড করলেই নাম বাদ দিয়ে দেবে, তাই কিষাণুদা? আমি নাম বাদ দেওয়ার কথা বলিনি, আমি অভিযোগ করেছিলাম, মানে আমরা অভিযোগ করেছিলাম যে এরা এখানে থাকেন না, এদের নামগুলো বাদ দিয়ে দিন। কিন্তু সেই বাদ দিয়ে দেওয়ার জন্য যে যে মেশিনারির প্রয়োজন, সেই মেশিনারি ইলেকশন কমিশনের হাতে নেই। তার কারণ, আপনি যদি মনে করেন যে ইলেকশন কমিশন ভোটার লিস্টের কাজ যদি গুরুত্ব দিয়ে করতো, তাহলে ইলেকশনের দিন যে এই যে আপনারা দেখেন না, এই যে কী সব ক্যামেরা বসাচ্ছে, অমুক বসাচ্ছে, তমুক বসাচ্ছে, তার মধ্যে থেকেও আপনাদের সাংবাদিকরা দেখান যে ভোট চুরি হয়ে যাচ্ছে। তাহলে ইলেকশন কমিশন সেই কাজ তারা সঠিকভাবে হচ্ছে যে করতে পারে না, করছে না। এটা কি ম্যান পাওয়ারের জন্য হয়? সেটা বলতে পারবো না, সেটা বলতে পারবো না। 2, এখানে অঙ্কন বলছিল যে শুধুমাত্র মুসলিম তোষণের জন্য। উত্তম কুমার ব্রজবাসী তো মুসলিম নয়, তাকে কেন লিস্ট এনআরসির পাঠানো হলো আসামের থেকে? দ্বিতীয় কথা, এখানে দাঁড়িয়ে আমরা এই যে আসামের মুখ্যমন্ত্রী যে বাংলা ভাষা বললেই বাংলাদেশি চিহ্নিত, কিষাণুদা অনেক কথা বলেছেন, অবশ্যই কেন বাংলা ভাষা বললে কেন বাংলাদেশি চিহ্নিত হবে? কিন্তু কিষাণুদা, রাজ্যের মুখ্যমন্ত্রী আজকের দিন পর্যন্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বা আসাম সরকারের কাছে বাংলার মুখ্যমন্ত্রী হয়ে তিনি কোনো প্রতিবাদপত্র, চিঠি দিয়েছেন? দেননি। কেন দেননি? কেন দেননি তিনি? দিল্লিতে অভিযোগ আপনি যে এই কথা বলছেন, রাজ্যের সরকারের পক্ষ থেকে লিখিত অভিযোগ, লিখিতভাবে প্রতিবাদ জানাচ্ছি, দেননি না, মুখে মৌখিক না, লিখিতভাবে আপনি দেখান চিঠি দেখান, আপনার মুখ্যমন্ত্রীকে দেখাতে পারেন। দ্বিতীয় কথা, এই ক্ষেত্রে আমারও মনে হয় মুখ্যমন্ত্রী একটা স্বরাষ্ট্র দপ্তরের চিঠি কয়েকদিন আগে পাঠিয়েছিলেন কোন একটি বিশেষ ঘটনার প্রেক্ষিতে, প্রধানমন্ত্রীকে লিখে পাঠিয়ে। হ্যাঁ, ঠিক আছে, ঘটনা মেনশন না, দ্বিতীয় এসআইআর নিয়ে নয়, কিন্তু বাঙালি নির্যাতনের বিষয়, বাঙালি নির্যাতনের বিষয় যদি মুখ্যমন্ত্রী উদ্গ্রীব হয়ে থাকেন, তাহলে বাঙালি নির্যাতন যখন দিল্লিতে বস্তির উচ্ছেদ হচ্ছিল, দিল্লিতে পশ্চিমবাংলার যিনি রেসিডেন্ট কমিশনার বসে আছেন, তিনি তার ভূমিকা কেন গ্রহণ করেননি? কেন তৃণমূল কংগ্রেসের 3 জন সাংসদ তারা একদম ওই জয় হিন্দ কলোনিতে গেছিলেন? আরে দেবাশিস দা, সে তো মানে যা ঘটনা ঘটেছে আমি বলছি। দেবাশিস দা, আমার বলবার সময় ডিস্টার্ব করলাম না, ঠিক না গৌরব, তুমি আমি বলছি যে রেসিডেন্ট সাগরিকা ঘোষ কিংবা দোলা সেন কিংবা ডেরেক ওব্রায়েনরা যখন গেছিলেন, তার অনেক আগে থেকেই দিল্লির ওই জয় হিন্দ কলোনি কিংবা ওই চিত্তরঞ্জন পার্কের ওই পিছন দিকের বস্তি, তার আগে অনেক আগে থেকেই উচ্ছেদ হচ্ছিল। আপনারা সোশ্যাল মিডিয়া, আপনাদের মিডিয়া, সমস্ত মিডিয়াই দেখেছে, তখন যাওয়ার প্রয়োজন বোধ করেননি। হঠাৎ করে মুখ্যমন্ত্রী তখন উনি উদ্গ্রীব হয়ে গেলেন যে বাংলা বাঙালি বাঁচাতে হবে। যদি বাংলা বাঙালি বাঁচাতে হয় না, বাংলা বাঙালি একটা জায়গায় আমি খুব বুঝতে পারছি না, এটা কিষাণুদার কাছে আমার প্রশ্ন, এই বাংলা বাঙালি তত্ত্ব আর এসআইআর এটাকে এক করে দেখছো কেন? আমি সেটা বুঝতে পারছি না। আমি তো প্রথমেই বললাম, যদি ভোটার লিস্টের কাজ, যদি এই মৃত ভোটার, চলে যাওয়া ভোটার, স্থানান্তরিত ভোটারের কাজ যদি
নির্বাচন কমিশন সিরিয়াসলি করে তাতে কোনো আপত্তি নেই, বেশ। কিন্তু প্রশ্নটা হচ্ছে এই ভোটের কাজের পেছনে আসল যে উদ্দেশ্য হচ্ছে যে দেশে এক ভোট এক ভাষা এক বা রাজনীতি এইসব চালু করবার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য ঠিক নয়। আচ্ছা, যেভাবে এই কাজ আচ্ছা। আপনারা আজকে বলছেন যে বিহারে উত্তর দেওয়ার আগে আমি সুভাষিস দাকে একটু নিয়ে নিই, তুমি একবার উত্তর দিও ভাই প্লিজ, একটু মানে নোট ডাউন করো, তাহলে সুবিধা হবে। আচ্ছা, কিন্তু ব্যাপার হচ্ছে যে বিহারের এসআইআর এর ক্ষেত্রে মানে যে সমস্ত ক্রাইটেরিয়াগুলো আমরা দেখালাম, সেই ক্ষেত্রে কোথাও ভাষা বা ধর্ম নিয়ে কোনো স্পেসিফিক পয়েন্ট কিন্তু আমাদের হাতে এখনো পড়েনি। যদি বিরোধীরা পেয়ে থাকেন তো অনুরোধ, মানে আপনাদের কাছে আমাদের স্বনির্বন্ধ অনুরোধ থাকছে আপনারা দেবেন যে ভাষা এবং ধর্মকে গুরুত্ব দেওয়া হচ্ছে, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ এর পাশাপাশি তার ধর্মকে গুরুত্ব দেওয়া হচ্ছে, সেটা যদি থাকে আমরা ডেফিনেটলি সেটাকে ইনক্লুড করব। হয়তো আমাদের কাছ থেকে স্কিপ বা মিস করে যেতে পারে। আমি সুভাষিসদার কাছে আসার আগে এই মুহূর্তে আমি আরেকটি তত্ত্ব কৃষাণুদা তুলেছেন, যেটা হচ্ছে কৃষাণুদা বলছিলেন যে মহারাষ্ট্রে ভোটের আগেই মানে একদম গাঁ করে একটা সংখ্যা দেখা গেল, ভোটার বাড়লো। শুধু মহারাষ্ট্র নয়, কৃষাণুদার সঙ্গে আমি যুক্ত করে দিই, দিল্লির ভোটের আগেও এরকম একটা অভিযোগ ছিল যে মারাত্মকভাবে ভোটার সংখ্যা বেড়েছে। এবং এই বাড়া নিয়ে জাতীয় কংগ্রেস শুধুমাত্র মুখে বলেছে তা নয়, সংসদ ভবনে দাঁড়িয়ে রাহুল গান্ধী তীব্র প্রতিবাদ করেছেন। কি বলেছিলেন রাহুল গান্ধী গত শীতকালীন অধিবেশনে এই ভোটার সংখ্যা বৃদ্ধি নিয়ে? একবার শোনাই আপনাদের, শুনুন। Maharashtra में more voters were added in 5 months in Maharashtra than were added in 5 years in Maharashtra. जितने 5 साल में ऐड हुए उससे ज्यादा 5 महीने में ऐड हुए, आखिरी 5 महीने में लोकसभा चुनाव के बाद। এই যে গত 5 বছরে যা হয়নি লোকসভা ভোটের আগে 5 মাসে তাই হলো। সুভাষিসদা, দিল্লির ক্ষেত্রে মনে আপনাদের অভিযোগ ছিল বহু লক্ষ, মানে সেটা প্রায় 20 লক্ষ ভোটার যোগ করা হয়েছে বলে আপনারা বলছিলেন। এরপর সুভাষিস দাকে নেব একটা ছোট্ট বিরতির পর। আনইন্টারাপ্টেড জাতীয় কংগ্রেস তার অবস্থান এসআইআর নিয়ে কি বলছে, যদিও সংসদ ভবনের মকরদ্বারে বিক্ষোভের প্রধান অন্যতম মুখ হচ্ছে কংগ্রেস, এটা একদম বাস্তব, অর্থাৎ তার এসআইআর এর বিরোধিতা করছেন। কিভাবে, কেন করছেন, এটা জানা দরকার মানুষের। বিরতির পর বলবেন সুভাষিস ভট্টাচার্য। সুভাষিসদা, বাংলার মানুষের সঙ্গে আমাদের কথা হয়েছে, এখন বাংলার মানুষ বলছেন আমাদের পরিষ্কার করে বলুন যে কোনটা লাগবে আর কোনটা লাগবে না ভোটার তালিকায় থাকতে গেলে। বিহারের ক্ষেত্রে যেটা আমরা অদ্ভুতভাবে দেখলাম কি, প্রায় 21 লক্ষ মানুষ যারা নাকি ফর্ম নিয়েছেন কিন্তু জমা দেননি, মানে এই মূল মিস্ট্রিটা নাকি এখানে বলা হচ্ছে। আর আপনারা বলছেন যে ভোটের আগে মহারাষ্ট্র এবং দিল্লিতে মারাত্মক ভোট বেড়েছে, বিহারের ক্ষেত্রে কেন বাদ দেওয়া হচ্ছে? রহস্য বিহারের থেকে শুরু করলে হবে না। রহস্য তৈরি হয়েছে যেদিন বিজেপি সরকার ঠিক করলো যে নির্বাচন কমিশনার ঠিক করবেন, নিয়োগ করবেন, তার মধ্যে ওই পদ্ধতিতে সিজিআই থাকবে না, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া থাকবে না। তার জন্য অর্ডিন্যান্স এনে তাকে বাতিল করা হলো। থাকবে কে? প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা, আরেকজন মন্ত্রী, বিজেপির মন্ত্রী, শাসক দলের মন্ত্রী। ফলে তাদের মোটিভটা ক্লিয়ার হয়ে গেছিল সেদিনই যে বিরোধী দলনেতা তো থাকছে, বিরোধী দলনেতা 2:1 হয়ে যেত যে অ্যাপয়েন্টমেন্টে। এই কোরামটা আর বিরোধী দলনেতা যে অবজেকশন দিয়েছিল জ্ঞানেশ্বর নাকি শিব জ্ঞানমে, হ্যাঁ, ওনাকে অবজেকশন দিয়েছিল কারণ ওনার স্বরাষ্ট্র মন্ত্রকে ছিলেন উনি অমিত শাহর সাথে। ফলে এটা অবজেকশন দিয়েছিল, কিন্তু অবজেকশন টেকেনি কোনো নাম্বারের জন্য, কারণ 2 নাম্বার যেহেতু বেশি ছিল। এবার ঘটনা যেটা হয়েছে মহারাষ্ট্রের ব্যাপারে, মহারাষ্ট্রে 5 বছর ধরে যারা রাহুলজি বলছিলেন, মহারাষ্ট্রে 5 বছরে 32 লক্ষ নাম উঠেছে। যখন মহারাষ্ট্রের রেজাল্ট এমপি সিটে পর্যুদস্ত হলো, পার্লামেন্ট সিটে, সেদিন থেকেই ভেবে নিয়েছিল বিজেপি যে এখানে কিছু করতে হবে, নাহলে পরে বিধানসভা। একটু থামাবো, আমি একটা ছোট্ট বিরতি নিচ্ছি, আবারও আমরা সুভাষিসদার কাছে ফিরে আসবো এই আলোচনার জন্য। বেশ, সুভাষিসদা যেখানে ছিলেন, মহারাষ্ট্র নিয়ে। মহারাষ্ট্র নির্বাচনে, লোকসভা নির্বাচনে বিজেপি পর্যুদস্ত হওয়ার পর ঠিক করে নিয়েছিলেন যে ইলেকশন কমিশনকে কাজে লাগানো হবে। সেই কারণে তো ইলেকশন কমিশন ওইভাবে একটা নিয়ম করে দিয়েছে যে ইলেকশন কমিশন বিজেপি যা বলে তাকেই নিয়োগ করা হবে। মহারাষ্ট্র নির্বাচনে 19-এর লোকসভা নির্বাচনের পরে 24-এর নির্বাচন অবধি 32 লক্ষ নাম উঠলো 5 বছরে। 5 মাসের মধ্যে, যেটা রাহুলজি বলছিলেন, 5 মাসের মধ্যে 42 লক্ষ নাম তুলে ফেললো। এবং নির্বাচন কমিশন
যে ভূমিকায় ছিল, ভোট হওয়ার পর যখন পার্সেন্টেজ অফ ভোট কি পড়েছে 3বার চেঞ্জ করেছেন, পার্সেন্টেজ অফ ভোট 3বার চেঞ্জ করেছেন, 3 রকম বলেছেন। এখন ঘটনা যেটা হয়েছে, যেহেতু নির্বাচন কমিশনের আলাদা কোনো স্ট্রাকচার নেই, যে যেখানে শাসক দল হয় তাদের মানে সরকারি কর্মীদের নিয়ে এই নির্বাচনের কাজগুলো হয়, ইনুমারেশনের কাজগুলো হয়, ফলে যে যেখানে শাসক থাকে সে সেখানে র্যাম্প্যান্ট করাপশন হয়। এটা নিয়ে এই যে বলছিল না গৌরব হয়েছে, বিমান বন্দ্যোপাধ্যায় কালকে বলেছেন, পশ্চিমবঙ্গের স্পিকার, উনি বলেছেন যে আমরা মাইনে দেবো, তা কন্ট্রোল আমরা রাখবো না নির্বাচন কমিশনের ওপর। কারণ আমরা তো দেখেছি যে পঞ্চায়েত নির্বাচনে কি হয়েছিল। তো ঘটনা হলো যে বিমানবাবু স্পিকারও যদি এই কথা বলেন, এটা মারাত্মক একটা অগণতান্ত্রিক কথা, যে আমি পয়সা দেই বলে নির্বাচন কমিশন, নির্বাচনের নিরপেক্ষতা থাকবে না, আমি পয়সা দেই বলে নিরপেক্ষতা নষ্ট করতে হবে। এবার সেন্ট্রাল গভর্নমেন্টও তো তাই বলছে যে আমার শাসনে আছো তুমি, সুতরাং আমার মতন করে তোমার চলতে হবে। বিহারেও যারা কাজ করছে নিচে, তারা ভিডিওর অজিত আঞ্জুমের কথা বলছিল কিষাণু, অজিত আঞ্জুম বলে একজন রিপোর্টার, খুব নামী রিপোর্টার, তার এগেনস্টে এফআইআর হয়েছে। কি হয়েছে, উনি দেখিয়েছেন বিহারের এসডিও অফিসে যারা কর্মচারী, তারা নিজেরা কোনো দস্তাবেজ, দলিল দস্তাবেজ ছাড়া, প্রমাণপত্র ছাড়া নিজেরা সই করছেন, করে পাকা ব্ল্যাঙ্ক জমা দিচ্ছেন যাতে নাম্বার চলে যায়। এগুলো দেখিয়েছে অজিত আঞ্জুম, তারপরে তার জন্য এফআইআর হয়েছে তার এগেনস্টে। এবার ঘটনা হয়েছে হলো যে পশ্চিমবাংলার বুকে নিশ্চিতভাবে গৌরব যেটা বলছিল, ভোট বাড়ছে, কিন্তু অনিল মাসিকে আমরা দেখেছি যে নির্বাচন চালাচ্ছিল প্রিজাইডিং অফিসার, তিনি হরিয়ানার পৌর নিগমের নির্বাচনে, কর্পোরেশন নির্বাচনে কংগ্রেস আপ মিলে জোট করে ভোট চালাতে পারে সেই ব্যালটগুলোকে নষ্ট করছিলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে, বসে বসে, এগুলো সিসিটিভি ক্যামেরাতে দেখা গেছে। এবং সুপ্রিম কোর্টে যাওয়ার পর ওই অনিল মাসিকে তাড়িয়ে দিয়েছিল যে না, তুমি স্টেপ ডাউন করো। এবার স্টেপ ডাউন করার পর কংগ্রেস এবং আপ মিলে এখন হরিয়ানা পৌর নিগম চালায়। তো ঘটনা যেটা হয়েছে, ভারতবর্ষের বুকে এই জিনিস হচ্ছে হলো, যারা যে এখানে শাসক আছে তারা সেই অ্যাডভান্টেজটা নিচ্ছে। আমি অঙ্কনের একটা কথা মনে করাই, তৃণমূল তাহলে সেই অ্যাডভান্টেজ নেবে আপনার? না, নিশ্চিত বটে। নাহলে বিমানবাবু গণতান্ত্রিক মানে একটা জায়গায় বসে বলে নেই, তুমি একটু ছাড়লে আমি সবাইকে নেব। আমি একটা কথা বলছি, সেটা হলো যে বিজেপির এক নেত্রী এখানে এমএলএ সিটে লড়লেন উত্তরবঙ্গ থেকে, তিনি বাংলাদেশেরও ভোটার, হ্যাঁ, এখানকারও ভোটার, এখানে ভোটে দাঁড়াচ্ছেন। অঙ্কনরা কোনো সময় ভাবেনি এই ভদ্রমহিলা উত্তরবঙ্গ থেকে, উত্তরবঙ্গ, হ্যাঁ নামটা বলছি আমি, গুগল করে বলে দিচ্ছি, সেটা ওই ভদ্রমহিলা। আরে ভাই, তুমি নিজেও জানো যে এটা সত্যি কথা। সেই ভদ্রমহিলাকে দেওয়া হয়েছিল, দেওয়া হওয়ার পরে তারপরে প্রমাণ হয়েছে যে সে বাংলাদেশেরও ভোটার, বাংলাদেশেরও নাগরিক, এখানকারও নাগরিক। এখন ঘটনা যেটা হলো যে এটা মিলি ভগতে চলছে আর কি, যে চুরি করে যেভাবে নরেন্দ্র মোদীকে থাকতে হবে, যখন দেখছে হিন্দুত্ব চলছে না, দেশের বেকার বাড়ছে, দেশের অর্থনৈতিকভাবে ভীষণভাবে পিছিয়ে পড়ছে ভারতবর্ষে, আমি বলে নেই, ভারতবর্ষের বেকারত্ব থেকে যাতে চোখ ঘোরানো যায়, ভারতবর্ষের দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে তার থেকে চোখ ঘোরানো যায়, যেভাবে ক্ষমতায় থাকতে হবে, যে মানুষের ভোট না পেলেও থাকতে হবে, হিন্দুত্বের এজেন্ডাকে সামনে এনেও যখন 34%-এর বেশি ভোট হচ্ছে না, তখন এইভাবেই থাকতে হবে। একটু কিষাণ দলে ধরে নিই, আলো রানী সরকার, তৃণমূলের বিজেপিতে গেছিল, বিজেপিতে টিকিট পেয়েছে আলো রানী সরকার। এইবার ঘটনা যেটা হচ্ছে, সেই জন্য বিহারে ওইভাবে নাম্বার যাচ্ছে। এবং সবচেয়ে দুঃখের কথা হলো, বিহারে হারবে জেনে এটা হচ্ছে। বিহারে যদি জিততো তাহলে হতো না, যেখানে যেখানে নরেন্দ্র মোদীর ম্যাজিক চলে গেছে সেখানে সেখানে এই জিনিস ইলেকশন কমিশনকে ব্ল্যাটারলি কাজে লাগাচ্ছে। এটা খুব দুঃখের, গণতন্ত্রের উপর এটা বড় আঘাত। এবং তার জন্য এই ক্ষেত্রে দাঁড়িয়ে একটাই জায়গা আছে, তাহলে ভোটার তালিকাকে এই ম্যানিপুলেশন ফ্রি কি করে করা যায়? একটা সাধারণ মানুষ, একজন লেম্যান, তিনি চাইবেন যে স্বচ্ছ মানে নির্বাচন হোক এবং তার দ্বারা চয়েস করা জনপ্রতিনিধি যেন সঠিক হন। কিষাণত এই যে যেখানে যে সরকার থাকবে সে তার ক্ষেত্রে তার হাতে নিয়ন্ত্রণ থাকবে এবং সেই ভোট প্রক্রিয়াকে ম্যানিপুলেট করবার চেষ্টা করবে, এই অভিযোগ নিয়ে খুব স্বাভাবিকভাবে রাজ্যে তাহলে তৃণমূল তাই করার চেষ্টা। আমি আলো রানী সরকারের কথাটা বলছি, এই যে আলো রানী সরকার ভিডিও পেয়ে গেছি, একদম দর্শকরা
এইখানে আমি পেয়ে গেছি তৃণমূলে, আলোরানী সরকার তৃণমূলে আছে, বনগাঁয় আছে। উনি দেখতে যান, বনগাঁ থেকে দাঁড়িয়েছিলেন। এই বিজেপির দু জায়গায় নাগরিকত্ব নিয়ে এখানে ইলেকশন আচ্ছা, আলোরানী সরকার কোথাকার? দেবাশিস দা, আপনি বলুন। একটু এক এক করে আসি একটু। হ্যাঁ, কিষাণ দা, please। কথা হচ্ছে আলোরানী সরকার বীজপুরে, এবং আলোরানী সরকার যখন বিজেপিতে ছিল, তিনি প্রার্থী হয়েছিলেন, তখন বিজেপি তাকে নিয়ে কোনো অভিযোগ ছিল না। যখন পরবর্তীকালে তৃণমূলের প্রার্থী হয় তখন তার এইসব বেরোয়। যাই হোক, আমাদের তিনি একটা জেলার দায়িত্বে ছিলেন, পার্টি তাকে অব্যাহতি দিয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে যে নিশীথ পারামানিক কেন্দ্রীয় মন্ত্রিত্ব করেছেন, একটা ফুল টার্ম উনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন। তার বিরুদ্ধেও এই অভিযোগ আছে, তিনি বাংলাদেশি, তার জন্ম বাংলাদেশে, স্কুলিং বাংলাদেশে, তার তথ্য প্রমাণ সব আছে। বিজেপির দুজন বর্তমান বিধায়কের বিরুদ্ধে একই অভিযোগ আছে, তথ্য প্রমাণ সহ। তারা খুব মধ্যেখানে টিভি মিডিয়াতে দেখা যেত, এখন তারা গা ঢাকা দিয়েছেন, তাদেরকে অতটা দেখা যায় না ওই অভিযোগগুলো ওঠার পর। তো সুতরাং দেখুন, আমি আবার বলছি, যেটা সুভাষিস দা বলছে আমি তার সাথে ডিসএগ্রি করছি না, কিন্তু এই ব্যবস্থাটা তো আমাদের তৈরি নয়। এটা তো স্বাধীনতা উত্তর যে গণতন্ত্র আমরা যে তৈরি করেছি, নিজেদেরকে নিজেরা যে সংবিধান দিয়েছি, তাতে পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট বলে একটা টার্ম আছে। অনেক কিছু আপনি যেগুলো পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট, রাজ্যপাল থেকে শুরু করে এইগুলো পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট, তো যে সেই দিন রাজ্যে পলিটিক্যাল ক্ষমতায় থাকবে সে তার মতো করে লোক করবে। কংগ্রেস কি নিজেকে এর থেকে অ্যাবজর্ভ করছে? কংগ্রেস কি খুব গণতান্ত্রিক প্রক্রিয়াতে এতদিন ব্যবস্থা চালিয়েছে? কত নয়। আমি সুভাষিদা শুনে না, আমি বলছি তোমাকে, তুমি যা যা বললে আমি তোমাকে অস্বীকার করছি না, আবার এটাও বলছি এই ব্যবস্থাটা তোমাদেরই, মূলত তোমাদের হাতে তৈরি, তাতে কিছুটা যোগ আমাদেরও থাকতে পারে, কোনো অস্বীকার করছে আমাদের সকলে। এবার আসি যে কথাগুলো একটু আগে বিজেপির প্রতিনিধি বলছিল, এই জাল হয়েছে, ওই জাল হয়েছে, এই জাল ওই জাল। আচ্ছা, এই জাল আটকাবার দায়িত্ব কার? এই যে ভোটার কার্ড ইস্যুইং অথরিটিকে, ভোটার কার্ড কেউ একজন রেকমেন্ড করে দিল, বলে দিচ্ছি, পঞ্চায়েত হোক, কাউন্সিলর হোক, এমএলএ হোক, এমপি হোক, তারা কেউ ইস্যু করতে পারে না, তারা কেউ ইস্যুইং অথরিটি নয়, তারা রেকমেন্ডিং অথরিটি। তারা রেকমেন্ড করতে পারে, তারপরে স্ক্রুটিনি করে যে ইস্যু করছে, আলটিমেটলি দায়িত্ব তার। কিছুদিন আগে তোমার মনে থাকবে যে আমার মুখ্যমন্ত্রী অভিযোগ করলেন এই ভোটার তালিকায় আমাদের অগোচরে গুজরাটের, হরিয়ানার, উত্তরপ্রদেশের ভোটার ঢুকে গেছে একই নাম করে। সেটা কি করে হলো? সেটা তো আমাদের আমাকে বলুন। আচ্ছা, প্রথম কথা, এই যে অবভিয়াসলি ইস্যুইং অথরিটি ইসিআই, কিন্তু এই যে মানে কে রিভিউ করবে, কারা করছে? এরা আশা কর্মীরা করছে, পৌরসভার কর্মীরা করছে। তুমি জানো না প্রক্রিয়া। আরে তাহলে আপনিও জানেন না, তুমি জানো না, আমি নিজে একটা রয়েছি, আমি নিজে আপনাদের সাথে কাজ করছি। না না, তারা ডেটা কালেক্ট করে। শোনো না, আলটিমেটলি সই কার হয়? আরে দাদা, কার সইয়ের ভিত্তিতে আপনি আপনার সময় আমি ডিস্টার্ব করি না, সেটা ঠিক। না, এখানে রিভিউ করে হলো যাবতীয় রাজ্য সরকারের কর্মচারীরা। কেউ কেন্দ্র না, কেন্দ্র থেকে নরেন্দ্র মোদী বাড়ি বাড়ি এসে করে দেয় নাকি? মনোগ্রাম থেকে ইস্যু করে। আরে জাল যদি হয়ে থাকে মনোগ্রাম থেকে ইস্যু করে। রেশন কার্ড জাল হচ্ছে, জালকে করছে। হলোগ্রাম থেকে ইস্যু করে, বলো না, হলোগ্রাম থেকে ইস্যু করে, বলো। আরে হলোগ্রাম, আধার কার্ডের ডেটা কি করে বাইরে চলে গেল? আরে বাবা, আধার কার্ডে জাল করছে, আধার কার্ডের ডেটা কি করে? আরে বাবা, আইবল কি করে গেল? আইবল আর ফিঙ্গারপ্রিন্ট কি করে লিক হয়ে গেল? আচ্ছা, আজকে জানুন আপনাদের পঞ্চায়েত প্রধান আজকে বলেছে যে আমরা দায়িত্ব নিয়ে আমরা জাল নোটিশ করেছি, জানুন ওই যে আরে বাবা, আইবল পঞ্চায়েত প্রধানকে বলুন। তুমি জানো তো আধার কার্ড কি করে হয়? আইবল আর ফিঙ্গারপ্রিন্ট কি করে গেল? উত্তম ব্রজবাসীকে নিয়ে কথা হলো। উত্তম ব্রজবাসীর কাছে ওনার আইনজীবী অপূর্ব সিংহ কোর্টে এফিডেভিট দিয়ে বলেন ওনার কাছে প্রথম এনআরসির নোটিশ কবে আসে? 2007 সালে অসম সরকার পাঠায়। 2007 সালে কেন্দ্রে কার সরকার, রাজ্যে কার সরকার, তারপর থেকে 3 বার নোটিশ এসেছে, এটা 4র্থবার নোটিশ। তাহলে নিশ্চয়ই এতদিন ধরে যে তৃণমূলের সরকার ছিল, কেন্দ্রে কংগ্রেসের সাথে জোট ছিল, অসমে কংগ্রেসের ছিল, কি হয়নি? আচ্ছা, একটু আগে বলা হলো মহারাষ্ট্রে 42 হয়েছে। এক সেকেন্ড দাদা, আপনার সঙ্গে অসভ্যতা করিনি, এই অসভ্যতা আমরা করিনি। আপনি বলুন, আপনার ওই অপদার্থ নেতা রাহুল গান্ধী, তাকে বলুন 5টা নাম দিতে। 5টা নাম মহারাষ্ট্রের মধ্যে ফেক ঢুকেছে, 5টা অপদার্থ রাহুল গান্ধী, তাকে বলুন 5টা নাম দিতে। 5টা নাম হারলেই ইসিআইয়ের দোষ, হারলেই ছাপ্পা হচ্ছে, বলুন প্রমাণ করুন। সুপ্রিম কোর্টে গেছেন, থাপ্পড় মেরে তাড়িয়ে
দিয়েছে, তার সাথে দল করো তুমি। থাপ্পড় মেরে তাড়িয়ে দিয়েছে, এরকম একটা লোকের সাথে দল থাপ্পড় করে মেরে আচ্ছা তাড়িয়ে বেশ, দিয়েছে। গৌরব শেষ করবো। আচ্ছা হাতে আর সময় নেই। 2004 সালে বিধানসভা লোকসভার পর 32 লক্ষ প্লিজ নাম প্লিজ বেরিয়েছে। প্লিজ, হাতে একদম সময় নেই, একদম সময় নেই, একদম। অঙ্কন সেটা হচ্ছে যে এক অঙ্কন লাইন। এত 1 মিনিটের মধ্যেই শেষ করব। 1 মিনিট অনেক, এক দ্বিতীয় লাইন। কথা হচ্ছে যে মমতা, এখানে কৃষাণুদা অনেক কথা বললেন, মমতা বন্দ্যোপাধ্যায় কেন বিধানসভা এই নিয়ে আলোচনা করলেন না? যদি তিনি আগে থেকে এইগুলো জেনে থাকেন, কেন? এক তোমরা দুই, নেই বলে করা হলো। আমি আপনার সময় বিরক্ত করিনি তো, ঠিক আছে। দ্বিতীয় কথা হচ্ছে যে এখানে অনুপ্রবেশ নিয়ে অনেক কথা বলছে অঙ্কন। অঙ্কন আজকে 3 মাস হয়ে গেল পহেলগাঁওতে 26 জন মারা গেছে, হ্যাঁ, কি হচ্ছে? সেই সন্ত্রাসবাদীরা কোথায়? সন্ত্রাসবাদীরা তুমি ভেতরে রাহুল ঢুকে গান্ধীকে মারা ওপরে হচ্ছে। একটা বলছো, পাকিস্তানের ভেতরে ঢুকে মারা হচ্ছে। তোমার তোমাদের মতো জঙ্গিদের দালালি করে, পাকিস্তানকে জঙ্গি বলে বলে এখানে মিছিল বার করা হয়নি। জঙ্গিদের দালালি করে আজকে এখানে শেষ করবো। মিছিল বার করেছে। আজকে এখানে শেষ সেটা করবো। হয়নি। ভেতরে ঢুকে মেরেছি। নরেন্দ্র মোদী সরকার এটা পাকিস্তানের ভেতরে ঢুকে মারা হচ্ছে। জঙ্গিদের দালালি এবার করা শেষ করবো। হয়নি। সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ, প্লিজ প্লিজ সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। আমি অনুরোধ করছি সবাইকে থামতে, আমাদের সময় হাতে একদম নেই। আমি সেদিন একটা কেন্দ্র সরকারের তথ্য পাচ্ছিলাম, এটাকে অন্যান্য দল মানবে কিনা জানি না, সরকারি তথ্য, যেখানে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের নারীদের জন্ম নিয়ন্ত্রণের রেশিও অনেক রাজ্যের থেকে কম, মানে সেটা 1%-এরও নিচে। আমাদের পশ্চিমবঙ্গের নারীদের জন্ম দেওয়ার যে ক্ষমতা আর কি, সেটা কম। কিন্তু যখন 1947 সালে পৃথক পশ্চিমবঙ্গ তৈরি হলো, সেই সময়কার জনসংখ্যার থেকে আজ 2025 সালে পশ্চিমবঙ্গের জনসংখ্যা কোথায় দাঁড়িয়েছে? এই যে অতিরিক্ত জনসংখ্যার চাপ, আমি ভারতের কথা বলছি না, আমাদের রাজ্যের ক্ষেত্রে যেটা রয়েছে, সেটা কি রাজ্যের মানুষের কর্মসংস্থান, স্বাস্থ্য, শিক্ষা, তাদের স্থান সংকুলানের ক্ষেত্রে প্রশ্ন তুলছে না? আজকে আর সময় নেই একদম, কৃষাণুদা আসতে পারতাম, কিন্তু পরবর্তীকালে নিশ্চয়ই আমার অনুরোধ থাকবে অন্ততপক্ষে শাসক দলের কাছে সেই ক্ষেত্রে একটা প্রপার জাস্টিফিকেশন মানুষকে দেওয়ার। কারণ আজ হাসপাতালে গেলে বেড পাওয়া যায় না, এই জন্য মানুষ অভিযোগ করা, মানে হাসপাতাল থেকে বলেন যে আগেই তো বেড ফিল আপ হয়ে গেছে। কি করে তৈরি হবে? জমি পান না, মানুষ কিনতে পারেন না, কারণ জমি নতুন করে জন্ম দেওয়া যায় না। আমরা এই নিয়ে আলোচনা করব পরের অনুষ্ঠানে। আজকের হল্লা বল এই পর্যন্তই। পরবর্তী এরপরে 8টা থেকে রয়েছে আপনার কথা, শিলাদিত্যের সঙ্গে থাকুন।